Assalamu alaikum to everyone. Good evening. Good afternoon. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class. So everyone be attentive in the class. In our class, at first we will learn some basic rules of tense, and then we can know about the basic rules of parts of speech. Tense এবং parts of speech এবং verb. আমরা তিনটা বিষয় আজকে খুব ভালোভাবে শিখবো। টেন্স, পার্টস অফ স্পিচ এবং ভার্ব। একটা বিষয় মনে রাখবেন, ইংরেজি ভাষাটা শিখতে গেলে সর্বদা আমাদেরকে ভার্ব এর পরিবর্তনটা লক্ষ্য করতে হবে। এইটাকে বলা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, অর্থাৎ ভার্বের যে পরিবর্তন, রূপান্তর। কোনো কাজ সম্পাদনের নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময়কালকে টেন্স বলা হয়। ইংরেজিতে সেন্টেন্স গঠনের জন্য টেন্সের গুরুত্ব অপরিসীম। কি বলা হচ্ছে? ইংরেজিতে সেন্টেন্স গঠন করতে গেলে টেন্সের গুরুত্ব অপরিসীম। টেন্স ইন ইংলিশ গ্রামার refers to the time of an action or event. It tells when the work is done. It identifies without the work is ডান ইন দ্য প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। একটা কাজ, এটা কি প্রেজেন্ট ফর্মে হচ্ছে, না পাস্ট ফর্মে হচ্ছে, না ফিউচার ফর্মে হচ্ছে, এটা নির্ভর করবে। এটা আমাদেরকে জানতে হবে টেন্সের মাধ্যমে। আই এট রাইস, আমি ভাত খাই। আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আমি বলবো আমি ভাত খাবো। একটা কাজ যখন ভবিষ্যতে হবে, তখন ভবিষ্যতের কিন্তু কোনো এক্সাক্ট টেন্স হয় না, এক্সাক্ট ভার্ব ফর্ম হয় না, এটাকে শ্যাল বা উইল দ্বারা তৈরি করতে হয়। কেমন? আই শ্যাল ইট রাইস, আই উইল ইট রাইস। তবে আমরা মনে রাখবো রিসেন্ট গ্রামারে শ্যালের ব্যবহারটা খুবই কম। এটাকে আমাকে উইল দিয়ে করতে হবে। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। আই উইল গো টু ইউনিভার্সিটি, আমি ইউনিভার্সিটিতে যাব। আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব। তাহলে এখানে উইল কে ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ফিউচার ইনডেফিনিট টেন্স একই জিনিস, শুধু আমাদেরকে এখানে মূল ভার্বের আগে একটা উইল ব্যবহার করতে হবে। প্রথম বাক্যটা আমরা যদি দেখি, লক্ষ্য করলো, আমরা বুঝতে পারবো আই ইট রাইস, আমি ভাত খাই। এই বাক্যটাকেই আমরা আবার ফিউচার করেছি, আই উইল ইট রাইস। হি ইটস রাইস, সে ভাত খায়। হি উইল ইট রাইস, সে ভাত খাবে। কি হবে? হি উইল ইট রাইস, সে ভাত খাবে। তো এখানে বলা হচ্ছে প্রেজেন্ট টেন্সে। প্রেজেন্ট টেন্সটা হচ্ছে চার প্রকার, এরা চার ভাই মূলত। সেই টেন্স গুলা কি কি? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা বিষয় খেয়াল করলে দেখা যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রত্যেকটার পরে টেন্স এবং প্রত্যেকটা শুরুতে প্রেজেন্ট কথাটা উল্লেখ করেছি। আমরা যদি প্রত্যেকটার প্রেজেন্ট এবং টেন্স কথাটা বাদ দিয়ে দেই, এমন শোনা যায় ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা এর বাংলাটা এখন জানবো। ইনডেফিনিটের বাংলা কি আমরা সবাই জানি? জানি না। ইনডেফিনিটের অর্থ হচ্ছে সাধারণ। ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর সঠিক বাংলাটা হচ্ছে সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এর বাংলা অর্থটা হচ্ছে ঘটমান বা চলমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর অর্থটা হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল, যে কাজটি পূর্বে ঘটে গেছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান আছে, এমন থাকলে তার টেন্স বা কালকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হচ্ছে। আমি ভাত খেয়েছি, সে স্কুলে গিয়েছে, তারা একটা মোবাইল কিনেছে, সে ফুটবল খেলেছে, আমরা মাছ ধরেছি। আগে আমাকে টেন্স পারতে গেলে বাংলায় কিন্তু ক্রিয়ার কালটাকে লক্ষ্য করতে হবে। কি করতে হবে? টেন্স শব্দের অর্থই হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। ক্রিয়ার কাল বা সময়। এটা আমাদেরকে দেখেন, ইংরেজি শিখতে গেলে আগে বাংলা শিখতে হবে। ইংরেজি শিখতে গেলে আগে ভালো করে বাংলাটা খেয়াল করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাধারণ বর্তমান কাল। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, চলমান বা ঘটমান বর্তমান কাল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পুরাঘটিত বর্তমান কাল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর অর্থ হচ্ছে পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন একটা কাজ চলতে থাকে বা ঘটতে থাকে, চলতেছে বা ঘটতেছে, আমি স্কুলে যাচ্ছি, সে ভাত খাচ্ছে, এই বাক্যগুলোকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা যায়। শুধু এখানে একটা সময়ের উল্লেখ করতে হবে। যেমন আমি ভাত খাচ্ছি, এই বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই বাক্যটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে কিভাবে? আমি ভাত খাচ্ছি, এইটাকে বলতে হবে আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর অ্যান আওয়ার। বিষয়টা লক্ষ্য করলে আমরা খুব ভালোভাবে দেখতে পাই, একটা ভার্ব নিলাম আমি গো, অথবা আমি একটা রাইট ভার্ব নিলাম রাইট, WRITE, রাইট শব্দের অর্থ আমরা জানি লেখা। তো আমি লিখি, আই রাইট। কত সহজে আমরা টেন্স শিখতে পারি একটু খেয়াল করবেন। আমি লিখি, আই রাইট। যখন এটাকে আমি কন্টিনিউয়াস ফর্মে নিয়ে যাব, আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। প্রথমটা কি বলেছি? আই রাইট, আমি লিখি। কন্টিনিউয়াস ফর্মে কি হবে?
আই অ্যাম রাইটিং, আমি লিখছি। আমি লিখেছি, আমি লিখেছি, এটা কি হবে? আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আর সময়ের উল্লেখ করে দিতে হবে, আমি 1 ঘন্টা ধরে লিখছি, আমি 15 মিনিট ধরে লিখছি, আমি 2 ঘন্টা ধরে লিখছি। আই হ্যাভ বিন রাইটিং। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল আই হ্যাভ রিটেন। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের পরিবর্তনটা হবে এই হ্যাজ বা হ্যাভ এর পরে বিন যোগ করতে হবে, আর মূল ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। কেমন হবে? আই হ্যাভ বিন রাইটিং। আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার, ফর 15 মিনিটস। আমরা 4টা টেন্স মাত্র 5 মিনিটে শিখতে পারি। আই রাইট, আমি লিখি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এর গঠন প্রণালীর সংজ্ঞাটা আমরা দেখব। তবে আমরা প্রথমে স্ট্রাকচারটা জানবো। সাবজেক্ট প্লাস ভার্বের ভিয়ন। আই রাইট, আমি লিখি। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। আমি লিখছি, আই অ্যাম রাইটিং। সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস মূল ভার্বের পর আইএনজি। তো হিয়ার ইউ ক্যান সি, এখানে আমরা কিভাবে বাক্য সাজাবো। আই রাইট, আমি লিখি। আই অ্যাম রাইটিং, আমি লিখছি। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ বিন রাইটিং। আই হ্যাভ রিটেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার। বিষয়টা একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো এখানে প্রত্যেকটা টেন্স কিন্তু প্রেজেন্ট টেন্স। আমি লিখি, আমি লিখছি, আমি লিখেছি, আমি 1 ঘন্টা ধরে লিখছি, আমি 15 মিনিট ধরে লিখছি। এই বাক্যগুলা প্রত্যেকটা বাক্য কিন্তু প্রেজেন্ট টেন্সের ভিতরে পড়েছে। তো এখানে কি বললাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আই রাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই হ্যাভ বিন রাইটিং। একটু ভালোভাবে বুঝতে পারবেন। আই রাইট, আমি লিখি। আই অ্যাম রাইটিং, আমি লিখছি। আই হ্যাভ রিটেন। আই হ্যাভ রিটেন, আমি লিখেছি। আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন রাইটিং ফর 1 আওয়ার। এবার দেখবো আমরা বর্তমান কালে কোনো কাজ হয় বা হয়ে থাকে ইন, আমাদের কিন্তু ইংলিশে ডেফিনেশনটা শিখতেই হবে। কারণ আমরা ইংরেজি ভাষা শিখছি, ইংরেজিতে ডেফিনেশনটা অনেক জায়গায় প্রয়োজন হয়। ডিসক্রাইবস অ্যান অ্যাকশন দ্যাট ইজ ট্রু, রেগুলার অর নর্মাল। ইট ইউজেস দ্য মেইন ভার্ব অর বেস ফর্ম অফ দ্য ভার্ব অফ দ্য রুট ভার্ব। স্ট্রাকচারটা কি হয়? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস ভার্বের ভি অন প্লাস এক্সটেনশন। ভার্বের শেষে অ, আ, এ, রস্বই এন, ও, এস, আই অথবা আন থাকবে। এক্সাম্পল দেখেন, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এক্সাম্পল কি হবে? আমি স্কুলে যাই। আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। ভার্বের শেষে অ, আ, এ, এই, এন এগুলো যুক্ত হবে। ইট ডিসক্রাইবস অ্যান অ্যাকশন that is true, regular or normal. It uses the main verb base form of the verb and the root form. ভালো করে আমরা লক্ষ্য করলে এটা দেখতে পারবো। একটু দেখবেন এখানে 28, 29, এটা আমি একটু দেখাই। 29, পিকনিক আর জার্নি বাই ট্রেন। এর পরেরটা দেখবো আমরা, জাস্ট ওয়েট অ্যান্ড সি। 29, 30, লেকচার 30, প্লেজার ফার্স্ট টাইম। তাহলে এর উপরে যাই, 28টা দেখি। দেখেন, এখানে বলছে হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স। হ্যাঁ, কি বলা হচ্ছে? হাউ ক্যান উই স্টার্ট, কিভাবে আমরা শুরু করতে পারি গুড প্রেজেন্টেশন। গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ, এখানে নামটা বলবেন, যার যার নাম বলতে হবে। দিস ইজ ড্যাশ। এরপর কি বলতে হবে? আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার অর ব্রাদার। নেম, এখানে নামটা বলতে হবে। গিভিং মি সাচ এ চান্স টু সে আ ফিউ ওয়ার্ডস অ্যাবাউট দ্য সিলেক্টেড টপিক ইন ফ্রন্ট অফ ইউ। হ্যালো, হ্যালো। হ্যাঁ, পৌঁছাইছি, আমি পড়াচ্ছি। আমি পড়ানোর পরে বিকেলে কথা বলবেন। আচ্ছা, ঠিক আছে।
Here you can see, এখানে আমরা বলতে পারি হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ। হাউ ক্যান উই স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স? অডিয়েন্সদের সামনে কিভাবে আমরা একটা প্রেজেন্টেশন উপস্থাপনা করতে পারি। আমাদেরকে বাংলায় যেমন প্রেজেন্টেশন দিতে হয়, ইংরেজিতেও কিন্তু আমাদের উপস্থাপনা বলে প্রেজেন্টেশন, বাংলায় উপস্থাপনা, ইংলিশে প্রেজেন্টেশন। তো আমরা যখন কথা বলাটা শুরু করি, তখন আমাদের একটা সিস্টেমের ভিতরে, আমাদের একটা নিয়মের ভিতরে শুরু করতে হয়। কিভাবে বলবো? গুড আফটারনুন এভরিওয়ান। বিষয়টা আপনারা সবাই ভালোভাবে দেখবেন, কারণ এখানে একটা প্রেজেন্টেশন যদি আমরা দেখতে পারি, আমরা বলতে পারি আমরা প্রত্যেকটা প্রেজেন্টেশন পারবো। তো যদি সকালবেলায় কথাটা আমরা বলে থাকি, আপনি একটা কনফারেন্সে গিয়েছেন সকালে, তখন গুড আফটারনুন বলা যাবে না, গুড মর্নিং। তখন আমরা সবাই জানি এটা কি হবে, গুড মর্নিং। গুড মর্নিং যদি বিকাল বেলায় হয়, গুড আফটারনুন এভরিওয়ান, হাউ আর ইউ। দিস ইজ, এখানে নাম বলবেন, দিস ইজ রোকেয়া, দিস ইজ রবিউল, আপনার যে নামটা থাকবে সেখানে এটা প্লেস করতে হবে। ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই অনারেবল মডারেটর স্যার অর ব্রাদার। এখানে বলতে হবে আই উড লাইক টু, ফার্স্ট আই উড লাইক টু থ্যাঙ্কস মাই honorable moderator or sir for giving me such a chance to say a few words about the selected topic in front of you. Today's topic is, topics name এখানে যেমন একটা টপিকস বলতে হবে, today's topic is about by journey by train, today's topic is about bus stand, today's topic is about my school magazine, today's topic is about my family। যার যে টপিকটা থাকবে সেইটা এখানে বলতে হবে। স্টার্টিং সিস্টেম আমরা কিভাবে বলবো? ডিয়ার স্যার, আই এম থ্যাঙ্কফুল ফর ইনভাইটিং মি, গুড ইভিনিং, হোপ ইউ আর কোয়াইট ওয়েল ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। আই অ্যাম, এখানে নেমটা বলবেন, আই অ্যাম রোকেয়া। আই ফিল গ্ল্যাড টু বি উইথ ইউ। নাও আই এম গোয়িং টু স্টার্ট আ ডিসকাশন অন টুডেস টপিক। টুডেস টপিকস নেম ইজ মাই ফ্যামিলি। এরপর বলতে হবে ডিয়ার অডিয়েন্স, ডিয়ার অডিয়েন্স, ডিয়ার ফ্রেন্ডস। স্টার্টিং সিস্টেম 3 দিয়েছি, স্টার্টিং সিস্টেম 4, স্টার্টিং সিস্টেম 5। পাঁচটা স্টার্টিং সিস্টেম এখানে আমি উপস্থাপনা করেছি। এরপর আমার কথা বলাটা, বডি অফ দ্য প্যারাগ্রাফ, বডি অফ দ্য প্রেজেন্টেশন যখন কমপ্লিট হবে, তখন আমি কিভাবে এটা উপস্থাপন করব? তখন আমাকে এটা উপস্থাপন করতে হবে এভাবে, দ্যাটস অল ফ্রম মাই সাইড। আমার তরফ থেকে, আমার দৃষ্টিকোণ থেকে এতক্ষণের মধ্যে এইটুকুই। ফর দ্য টাইম বিং, অর্থাৎ এই সময়ের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং মাই স্পিচ উইথ প্যাশেন্স। কি বলতে হবে? Thank you so much for listening my speech with patience. I hope the conversation will help us in our future life. We will meet with another time interesting topic again. Stay well. Till then, Allah Hafiz. ফিনিশিং সিস্টেম আমরা টু বলতে পারি, খুব শর্ট করে আমরা এটা বলতে পারবো, দ্যাটস অল অ্যাবাউট মি। দ্যাটস অল অ্যাবাউট মি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। স্টে ওয়েল, সি ইউ নেক্সট। কি বলতে হবে? That's all about me. Thank you very much for your kind attention. Stay well. See you next. সাজানো গোছানো ভাবে কথা বললে এটা যেমন খুব শ্রুতিমধুর হয়, নিজের কেউ কিন্তু খুব ভালো লাগবে যে আমি একটা সুন্দর উপস্থাপনা করতে পেরেছি। এরপর দেখেন, প্রেজেন্টেশন অন ইন্ট্রোডিউস ইউর সেলফ। এটা আমাদের যে কোনো জব প্রিপারেশন বা যে কোনো জব এক্সামে কিন্তু এটা অবশ্যই বলে থাকে, ইন্ট্রোডিউস ইউর সেলফ। দেখেন, বলা হচ্ছে আসসালামু আলাইকুম, গুড মর্নিং ইউ অল। ওয়েল, আই এম গ্ল্যাড টু ইন্ট্রোডিউস মাই সেলফ, মাই নেম ইজ সৈকত। আমার নাম সৈকত। This is Mr. Shoikat. I am 25 years old. I am Bangladeshi by birth. My home district is Bagherat. At present, I am living in Dhaka. I am a student. I am having my undergraduate program from City University in English language and literature. I am doing my bachelor degree in English language at City University. I am from Muslim middle class family. Our family consists of 7 members. এখানে যার ফ্যামিলি 5 জন সদস্য, তিনি বলবেন মাই ফ্যামিলি কনসিস্ট অফ 5 মেম্বার্স। যার 4 জন সে বলবে 4 মেম্বার্স। My parents and I have only I my parents and I have lovely 4 brothers and only one sister. My father is a businessman and my mother is a housewife. I am married or single. যার যার ম্যারিটারিয়াল স্ট্যাটাস যেটা, সেটা আমরা তুলে ধরবো। My favorite sports are football and cricket. My favorite colors are black and white. I am interested in media. My future plan is to be a teacher. That's all about me. Thank you for your passion sharing. Thank you for your প্যাশন শেয়ারিং। দেখেন,
আচ্ছা, এখানে আমরা আরেকটা টপিকস দেখবো, সেটা হচ্ছে প্রেজেন্টেশন টু। টপিকস নেম হচ্ছে অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। আওয়ার টপিকস নেম ইজ অ্যাবাউট ডেইলি অ্যাক্টিভিটিস। এটা কিভাবে আমরা উপস্থাপনা করব? আসসালামু আলাইকুম, গুড মর্নিং। দেখেন এখানে কিন্তু তিনটা বিষয় থাকবে। ডেইলি অ্যাক্টিভিটিস আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে বলতে পারি। হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি করেছিলেন, এইটা পাস্ট ফর্ম ব্যবহার করে বলতে পারি। আরেকটা প্রেজেন্টেশন দেওয়া যায়, হোয়াট উইল ইউ ডু টুমরো। হোয়াট উইল ইউ ডু টুমরো, আপনি আগামীকাল কি কি করবেন। এই বিষয়গুলো আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, তাহলে আমরা তিনটা টেন্স কিন্তু একই সঙ্গে এখানে ব্যবহার করতে পারছি। একটা প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। গুড আফটারনুন ইউ অল, দিস ইজ মিস্টার সৈকত বিফোর ইউ। I am glad to share my feelings. I will try to say something about my daily activities. I am glad to share my feelings. I will try to say something about my daily activities. I get up early in the morning every day. I brush my teeth, then I wash my face and take ablution to for Fajr prayer. After that, I do some morning exercise, then I refresh myself and have my breakfast. Then I get ready to go to office. I reach to the office at 9:30 a.m. দেখেন এখানে একটা বিষয় খেয়াল করবেন, আই রিচ টু অফিস, আমি অফিসে পৌঁছাই কখন, অ্যাট 9:30 a.m. এই বাক্যটাকে যদি আমি পাস্ট টেন্সে বলি তখন কি হবে, আই রিচড ইয়েস্টারডে, আই রিচ টু মাই অফিস অ্যাট 9:30 a.m. গতকাল আমি অফিসে পৌঁছিয়েছিলাম, গতকাল আমি অফিসে পৌঁছিয়েছিলাম 9:30টায়। একটা বাক্যকে আমরা সঙ্গে সঙ্গে তিনটা বাক্যে রূপান্তর করা শিখবো। এই যে প্রেজেন্টেশনটা ডেইলি অ্যাক্টিভিটিস, এখানে এটা সামনে রেখেছি, এটা প্রেজেন্ট টেন্স ব্যবহার করে। এইটাকে পাস্ট টেন্স ব্যবহার করে করা যাবে। আবার এই প্রেজেন্টেশন আমরা ফিউচার টেন্স ব্যবহার করে করতে পারবো। তো একটা বাক্য, আই রিচ, আমি পৌঁছাই, টু অফিস অ্যাট 9:30 a.m., 9:30টায় আমি অফিসে পৌঁছাই। এটাকে আমি পাস্ট ফর্ম ব্যবহার করে যখন বলবো, তখন আই রিচড ইয়েস্টারডে, আই রিচড, অথবা আই রিচড টু দ্য অফিস অ্যাট 9:30 a.m. ইয়েস্টারডে। আমরা একটা বিষয় মনে রাখবো, অ্যাডভার্ব সেন্টেন্সের শুরুতেও দেওয়া যাবে, আবার অ্যাডভার্ব সেন্টেন্সের শেষেও দেওয়া যাবে। ইয়েস্টারডে এখানে অ্যাডভার্ব, ইয়েস্টারডে গতকাল, টাইম অ্যাডভার্ব অফ টাইম। তো এটা প্রথমে দিলেও হবে, আবার বাক্যের শেষে দিলেও বাক্যটা সঠিক হবে। তো এখানে বলছে দেন yesterday I reached to office at 9:30 a.m. or I reached to the office at 9:30 a.m. yesterday. Then I start doing my work. দেখেন দেন আই স্টার্ট, তারপর আমি শুরু করি। ডুইং, একটা বিষয় এখানে খেয়াল করব, প্রত্যেকটা সেন্টেন্স থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। এটাকে বলে সেন্টেন্স অ্যানালাইসিস, সেন্টেন্সকে বিশ্লেষণ করা। দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক, কি বলছে, দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক। এইখানে দুইটা ভার্ব একই সঙ্গে বসেছে, স্টার্ট মানে শুরু করা, আবার ডু মানে করা, সেইটাকে হচ্ছে ডুইং। এখানে আমাদের মূল শেখার বিষয়টা হচ্ছে, পাশাপাশি যদি কখনো দুইটা ভার্ব থাকে, পাশাপাশি যদি দুইটা ভার্ব থাকে, একটা ভার্ব অর্থাৎ সেকেন্ড যে ভার্বটা, এটাকে আইএনজি ফর্ম করতে হয়। দেন আই স্টার্ট ডু মাই ওয়ার্ক হবে না, দেন আই স্টার্ট ডুইং মাই ওয়ার্ক। আগামীতে বা এর পরবর্তী লেসনে যখন আমাদের এই ধরনের কোনো বাক্য বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করার প্রয়োজন পড়বে, তখন দুইটা ভার্ব থাকলে সেকেন্ড ভার্বটাকে আমাদের অবশ্যই আইএনজি করতে হবে, অথবা জিরান্ড করতে হবে। জিরান্ডের ব্যবহারটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তারপর শেষে বলতে হবে, দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাংক ইউ ফর ইউর প্যাশেন্স হ্যারিং। দেখেন এই একই প্রেজেন্টেশন, এখন আমি বলবো, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে। কি বললাম, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, আপনি গতকাল কি কি করেছিলেন। এই একই বাক্য, একই সেন্টেন্স, শুধু আমাদের এখানে টেন্স পরিবর্তন করতে হবে। হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক, তুমি কখন একটা পিকনিকে গিয়েছিলে। হোয়ার ডিড ইউ গো, কোথায় গিয়েছিলে। হোয়ার ডিড ইউ, সরি, হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য স্পট। হোয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ। হোয়াট ওয়ার দেয়ার ইন দ্য ফুড আইটেম, এখানে খাদ্য তালিকায় কি কি ছিল। হোয়াট রিক্রিয়েশনাল অ্যাক্টিভিটিস ডিড ইউ পারফর্ম দেয়ার, অর্থাৎ বিনোদনমূলক কাজ, রিক্রিয়েশনাল বিনোদনমূলক কাজ আপনি সেখানে কি কি করেছিলেন। হোয়েন ডিড ইউ স্টার্ট ফ্রম হোম, হোয়েন ডিড ইউ স্টার্ট ফ্রম হোম, আপনি বাড়ির উদ্দেশ্যে কখন যাত্রা করেছিলেন। তো আমরা এটা কিভাবে বলবো, আ পিকনিক আই এনজয়েড। দেখেন এখানে প্রত্যেকটা বাক্যই আ পিকনিক আই এনজয়েড, এনজয় মানে হচ্ছে উপভোগ করা, আর এনজয়েড এটা কিন্তু পাস্ট ফর্মে করা হয়েছে। তো বলছে লাস্ট উইন্টার আই ওয়েন্ট অন এ পিকনিক হুইচ ওয়াজ ফুল অফ এনজয়মেন্ট।
গত শীতে আমি একটা ভ্রমণে গিয়েছিলাম, পিকনিকে গিয়েছিলাম, যেটা ছিল ফুল অফ এনজয়মেন্ট, আনন্দে ভরপুর। বাক্যটা লক্ষ্য করেন, হুইচ অজ। এখানে যদি বলি হুইচ ইজ, তখন কিন্তু টেন্সটা হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। হুইচ অজ দিলে এটা হবে পাস্ট টেন্স। আর যদি এটা ফিউচার টেন্সে করতে হয়, হুইচ উইল বি, যেটা হবে ফুল অফ এনজয়মেন্ট। আপনি একটা ভ্রমণে যেতে চাচ্ছেন, এখন এই ভ্রমণটা খুবই আনন্দদায়ক হবে, হুইচ উইল বি ফুল অফ এনজয়মেন্ট। এই একটা মাত্র স্ট্রাকচার যদি কেউ লক্ষ্য করতে পারেন, প্রত্যেকটা বাক্য আপনি বলতে পারবেন, টেন্স পরিবর্তন করতে পারবেন, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। উই ওয়েন্ট টু দ্য ন্যাশনাল পার্ক, বাক্যটা কত সহজ দেখেন। উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম কোথায়, টু দ্য ন্যাশনাল পার্ক। সাম অফ মাই ক্লাসমেট অ্যারেঞ্জ, সাম অফ মাই ক্লাসমেটস অ্যারেঞ্জড দ্য পিকনিক। অ্যারেঞ্জ থেকে এর ভি টু হচ্ছে অ্যারেঞ্জ। আমার কিছু বন্ধুরা পিকনিকটা আয়োজন করেছিল। কারণ এখানে আমি বলছি যে পাস্ট ফর্ম ব্যবহার করে পিকনিক আই এনজয়েড এটার বর্ণনা দিতে হবে। কি কি দেখেছিলেন, এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। হোয়ার ডিড ইউ গো, আপনি কোথায় গিয়েছিলেন। হোয়েন ডিড ইউ টেক ইউর লাঞ্চ, কখন আপনি লাঞ্চ করেছিলেন। তো তারপর বলছে উই ওয়ার 15 ইন নাম্বার, উই হায়ার্ড আ মাইক্রোবাস। হেয়ার, হায়ার মানে হচ্ছে ভাড়া করা। উইদিন হাফ অ্যান আওয়ার উই গো টু আউট অফ দ্য সিটি, আধা ঘন্টা 30 মিনিটের ভিতরে আমরা শহরের বাইরে চলে গেলাম। উই ওয়ার অল সিঙ্গিং ইনসাইড দ্য মাইক্রো, আমরা এই মাইক্রোর ভিতরে উই ওয়ার সিঙ্গিং, দেখেন আমরা গাচ্ছিলাম, আমরা কি করছিলাম, আমরা গাহিতেছিলাম। এট লাস্ট, অবশেষে, অ্যাট অ্যাবাউট 10 AM উই রিচড দ্য গ্র্যান্ড স্পট, আমাদের যে নির্ধারিত জায়গা সেখানে আমরা পৌঁছে গেলাম। আফটার রিচিং, পৌঁছানোর পর, আফটার রিচিং, দেখেন আফটার প্লাস আইএনজি, এটা জিরান্ড করেছে। আফটার রিচিং উই ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, এখানে ফিনিশ একটা ভার্ব, রিচ একটা ভার্ব। তো বলেছিলাম যে দুইটা ভার্ব পাশাপাশি থাকলে একটা জিরান্ড করতে হয়, অথবা একটাকে আইএনজি যুক্ত করতে হবে। জিরান্ড। উই ডিড নট টেক এনি কুক উইথ আস, আমরা এই যে ভ্রমণটাতে গেলাম, আমরা কিন্তু আমাদের সাথে কোনো রাঁধুনি নেয়নি। উই ডিড নট টেক, আমরা নিলাম না, কি করলাম না, আমরা নেয়নি, কুক উইথ আস। টু অফ আওয়ার ক্লাসমেটস, আমাদের দুইজন বন্ধু, রানা অ্যান্ড কামাল, টুক দ্য চার্জ অফ কুকিং। সোহেল অ্যান্ড আই, একটু ভালো করে লক্ষ্য করবো আমরা। সোহেল অ্যান্ড আই ডাগ আই স্মল হোল, বাক্যটা কত সহজ দেখেন। সোহেল অ্যান্ড আই, সোহেল এবং আমি, ডাগ আ স্মল হোল, একটা ছোট গর্ত তৈরি করেছিলাম, টু মেক এ টেম্পোরারি কুকার, অর্থাৎ সাময়িক সময়ের জন্য রান্না করার জন্য আমরা একটা চুলা তৈরি করার জন্য একটা গর্ত করেছিলাম। উই অল স্টার্টেড হেল্পিং রানা অ্যান্ড কামাল, রানা এবং কামাল আমাদের ভিতরে রাঁধুনি ছিল, আমরা সবাই মিলে তাদেরকে সাহায্য করার শুরু করে দিলাম। সাম অফ আওয়ার ফ্রেন্ডস, আমাদেরকে কিছু বন্ধু, ফেস্ট ওয়াটার ফ্রম নিয়ার বাই সোর্সেস, নিকটবর্তী যে পানির উৎস সেখান থেকে তারা পানি আনতে লাগলো। আদার্স হেল্প টু প্রিপেয়ার অনিয়ন, গার্লিক অ্যান্ড আদার্স স্পাইসেস। দেখেন আদার্স হেল্প, অন্যরা সাহায্য করলো, টু প্রিপেয়ার অনিয়ন, পেঁয়াজ কাটা, গার্লিক রসুন, অ্যান্ড আদার স্পাইসেস, এবং অন্য মশলা। অ্যাট অ্যাবাউট 1:30 PM দ্য ডিশেস ওয়াজ রেডি, এভরিওয়ান ফেল্ট কোয়াইট হাংরি, so I started serving the prepared food. There were potato, roast, beef, salad, etc. সেখানে কি কি ছিল, আলু ছিল, পোলাও ছিল, বিফ ছিল, সালাদ ছিল। উই ফিনিশড আওয়ার ফিস্ট, দেখেন এই বাংলা অর্থটা কি আমরা অনেকেই জানি না। উই ফিস্ট আওয়ার, উই ফিনিশড আওয়ার ফিস্ট, ফিস্ট মানে হচ্ছে খাওয়া দাওয়া, ভোজন যেটাকে বলা হয়। আমরা বলি না আমাদের একটা ফিশ করতে হবে, ফিশ না, এটা উচ্চারণ করতে হবে ফিস্ট। We finished our feast and retired to rest for about half an hour. One of our friends recited a great poem of জীবনানন্দ দাশ, আমাদের এক বন্ধু সে জীবনানন্দ দাশের একটা কবিতা আবৃত্তি শুরু করলো। রিপন প্রেজেন্টেড আ জোক, রিপন একটা কৌতুক বলতে লাগলো, অন এ ভোরাসিয়াস ইটার, একজন বিখ্যাত খাদক সম্পর্কে। সুমন হু ওয়াজ এ গুড সিঙ্গার প্রেজেন্টেড টু সংস অফ নজরুল, কাজী নজরুল ইসলাম, অর্থাৎ নজরুল গীতির দুইটা গান গাইলো আমাদের এক বন্ধু সুমন। উই স্টার্টেড ফর হোম এট 5 PM, আমরা বিকাল 5টার সময় বাড়ির উদ্দেশ্যে যাত্রা করলাম, টেকিং আওয়ার টি, সেখানে চা খাওয়ার পর। উই এনজয়েড দ্য পিকনিক, উই এনজয়েড, দেখেন লক্ষ্য করবেন, আমরা উপভোগ করেছিলাম, উই এনজয়েড, হ্যাঁ কি বলছে, আমরা উপভোগ করেছিলাম, উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট, অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি, কি বলা হচ্ছে। We started at 5 PM after taking our tea. We enjoyed the picnic most
অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। এটা ছিল আমার জন্য একটা স্মরণীয় দিন। এরপর দেখবো আমরা এখানে একটা ডায়লগের ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে রাজু এবং মিনার ভিতরে। এখানে ডায়লগের ভিতরে প্রথমে বাংলাটা দিয়েছি, এটা আমাদের হোমওয়ার্ক হিসেবে ইংলিশ করতে হবে। কিভাবে করব? রাজু, তোমরা কি গত মাসে একটি পিকনিকের আয়োজন করেছিলে? দেখেন, যদি আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে খুব ভালোভাবে কথা বলা শিখতে হয়, আমাদের কিন্তু ডায়লগ করা শিখতে হবে। কারণ আপনি একটা সুপার শপে কেনাকাটা করতে গিয়েছেন, আপনি হসপিটালে গিয়েছেন ডাক্তার দেখাতে, বা আপনি যে কোনো রিক্সায় উঠেছেন, মনে করেন আপনি ইংল্যান্ডে থাকেন বা আমেরিকাতে থাকেন, সেখানে আপনি কিভাবে কথা বলবেন? বাহিরে গেলেই আপনাকে ইংলিশ ব্যবহার করতে হবে। সেখানে একজন রিক্সা পুলারও কিন্তু ইংলিশে কথা বলছে, যেহেতু তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটা হচ্ছে ইংলিশ। তো এখানে আমাদেরকে কি করতে হবে? বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করা শিখতে হবে। রাজু এবং মিনার ভিতরে একটা কথোপকথন। রাজু বলছে, তোমরা কি গত মাসে একটা পিকনিকের আয়োজন করেছিলে? তাহলে এইটুকের ইংলিশ কি হয়? গত মাসে তোমরা কি একটা পিকনিকের আয়োজন করেছিলে? ইন দ্য লাস্ট মান্থ ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক? এখানে ডিড কেন ব্যবহার করলাম? এই যে বলছি যে গত মাসে তুমি কি একটা পিকনিকের আয়োজন করেছিলে, ডিড ইউ অ্যারেঞ্জ? তুমি কি ভাত খেয়েছিলে? ডিড ইউ ইট রাইস? তুমি কি একটা মোবাইল কিনেছিলে? ডিড ইউ বাই আ মোবাইল? অর্থাৎ ডিড এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। দেখেন, এই যে জায়গাটা আমি বারবার আপনাদেরকে দেখাতে চাই, কনজুকেশন অফ ভার্ব। সেন্টেন্স তৈরি করতে গেলে এই কনজুকেশন অফ ভার্ব কিন্তু আমাদের সর্বপ্রথম প্রয়োজন। ইট, এট, ইটেন। তো এই যে ডিড ইউ অ্যারেঞ্জ, এখানে ডিড ব্যবহার করলাম, আবার এরপরে অ্যারেঞ্জ দিয়েছি। ডিড ইউ অ্যারেঞ্জ, তোমরা কি আয়োজন করেছিলে? তো রাজু বলছে, ডিড ইউ অ্যারেঞ্জ আ পিকনিক লাস্ট মান্থ? মিনা বলছে, হ্যাঁ, আমি এবং আমার পরিবার প্রত্যেক সদস্য মিলে আমরা সিলেট ভ্রমণে গিয়েছিলাম এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। তাহলে এই যে বাংলা দুইটা তিনটা সেন্টেন্স বললাম, মিনা বলছে হ্যাঁ, তাহলে কি হবে? মিনা, ইয়েস, আই অ্যান্ড মাই ফ্যামিলি অ্যারেঞ্জড আ পিকনিক হুইচ ওয়াজ ইন সিলেট, অ্যান্ড উই অ্যারেঞ্জড আ পিকনিক ইন সিলেট। আমি এবং আমার পরিবারের সদস্যরা মিলে সিলেট ভ্রমণের আয়োজন করেছিলাম। অ্যারেঞ্জড অর্থ আয়োজন করেছিলাম, এবং সেখানেই পিকনিকের আয়োজন করেছিলাম। উই অ্যারেঞ্জড আ পিকনিক দেয়ার। দেয়ার মানে হচ্ছে সেখানে। রাজু বলছে, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? তাহলে এই সেন্টেন্সটা বলেন তো কি হবে? তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে, এটা কিভাবে বলা যায়? এখানেও কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করা হচ্ছে। তো কি বলছে? ডিড ইউ, সরি, তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? ডিড ইউ গো দেয়ার বাই বাস? তোমরা কি সেখানে বাসে গিয়েছিলে? মিনা বলছে, হ্যাঁ, আমরা বাসে গিয়েছিলাম। ইয়েস, উই ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার বাই বাস। বাস যোগে বাই বাস। যদি বলা হয় না, আমরা সেখানে ট্রেনে করে গিয়েছিলাম, ইয়েস, উই ওয়েন্ট দেয়ার বাই ট্রেন। আমরা ঢাকা থেকে বাসে করে গিয়েছিলাম, উই ওয়েন্ট ফ্রম ঢাকা টু সিলেট বাই বাস। আমরা ঢাকা থেকে সিলেটে বাসে গিয়েছিলাম, সেখানে আমাদের কিছু আত্মীয় আমাদের রিসিভ করেছিল। দেখেন, এটা কিন্তু আগামী ক্লাসের একটা হোমওয়ার্ক থাকবে। এটা আমি শুধু এখানে বাংলা দিয়েছি, এটার আমাকে ইংলিশ করতে হবে। এখানে কি করতে হবে? এই বাংলা সেন্টেন্স গুলো, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমরা বাঙালি, আমাদের প্রত্যেকটা বাংলা বাক্যকে ইংলিশে কনভার্ট করা শিখতে হবে। দেখেন, এখানে খুব সহজ সহজ বাক্য দিয়েছি। রাজু বলছে, পিকনিকে কি ধরনের খাবার আয়োজন করেছিলে? মিনা বলছে, আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম। এছাড়াও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান, এইটুকুর ইংলিশ কি হবে? কালচারাল প্রোগ্রাম। এখানে আমি একটু পার্টস অফ স্পিচ যদি আলোচনা করি, কালচার মানে হচ্ছে সংস্কৃতি, আর সাংস্কৃতিক এটা হবে কালচারাল। একটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আরেকটা হচ্ছে নাউন। প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা ট্রান্সফর্ম করা শিখবো। নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব। কিভাবে করা যায় এটা আমি একটা ক্লাসে বলেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যেমন এখানে আমি একটা ওয়ার্ড যদি বেছে নেই, বিউটিফুল, আমরা এই ওয়ার্ডটার সঙ্গে সবাই পরিচিত। বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর। বিউটিফুল শব্দের অর্থ সুন্দর। এখন এই সুন্দরকে আমি যদি এটাকে নাউন করতে চাই, এর নাউন কি হবে কেউ বলতে পারবেন? বিউটিফুল শব্দের অর্থ হচ্ছে সুন্দর, এর নাউন কি হবে? আচ্ছা, সুন্দর কোন পার্টস অফ সেটা আগে জানি, বলেন তো? বিউটিফুল, থ্যাংক ইউ, এটা হচ্ছে অ্যাজেক্টিভ। এটা কি হবে? অ্যাজেক্টিভ। আচ্ছা, অ্যাজেক্টিভ কি না এটা আমরা কিভাবে বুঝবো? মনে রাখবেন একটা সূত্র বলি, অ্যাজেক্টিভের পরে সবসময় একটা নাউন বসানো যায়। এটা মনে হয় আমাদের মনে থাকবে। যেমন রাজু ইজ আ গুড বয়, এখানে গুড হচ্ছে অ্যাজেক্টিভ আর বয় হচ্ছে নাউন। তো দেখেন, এখানে গুড এর পরে কি বসেছে? আমি যদি এতটুকু বলি রাজু ইজ এ গুড, বাক্যটা হবে না।
রাজু ইজ এ গুড বয়, মিনা ইজ এ গুড গার্ল। তাহলে এই গুড বা ব্যাড বা বিউটিফুল, বিউটিফুল যদি বলি, শি ইজ আ বিউটিফুল গার্ল। দেখেন এই গার্লটা হচ্ছে নাউন, তাহলে বেশিরভাগ অ্যাডজেক্টিভের পরে একটা নাউন বসানো যায়। তো এখানে বিউটিফুল হচ্ছে সুন্দর, সুন্দর ব্যক্তি, সুন্দর জামা, সুন্দর বাড়ি, সুন্দর মেয়ে, তাই না? তাহলে এই বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন এইটাকে আমি যদি একটু নাউন করতে চাই, তখন এর নাউনটা হবে, কেউ বলতে পারবেন কি হবে? এটার নাউনটা হবে বিউটি। কি হবে বলেন? বিউটি। অনেক সময় অনেক মেয়েদের নাম থাকে না বিউটি, তো এই বিউটি শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য। বিউটি শব্দের অর্থ কি হবে? সৌন্দর্য। খুব ভালোভাবে একটা বিষয় লক্ষ্য করবেন, ইংলিশে কথা বলতে গেলে পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকলে আপনি 80% এই ল্যাঙ্গুয়েজটা শিখে গেলেন। আর বাকি যে 20%, এটা টেন্স, সেন্টেন্স, ন্যারেশন, কেস, তারপর আর্টিকেল, অন্য বিষয়গুলো। অর্থাৎ পার্টস অফ স্পিচ ইজ কল্ড দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রত্যেকটা মানুষের ভিতরে যেমন রুহু থাকে বা আত্মা থাকে, যেটাকে সোল বলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সোল হচ্ছে পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ এর ভিতরে নাউন রয়েছে, ভার্ব রয়েছে, অ্যাডজেক্টিভ রয়েছে, এর ভিতরেই সবকিছু রয়েছে। তো এখানে আমি দুইটা জিনিস শিখলাম। বিউটিফুল, দেখেন একটা সেন্টেন্স যদি আমি অ্যানালাইসিস করি অনেক সময় লেগে যায়। আর এটাকে বলে অ্যানালাইসিস অফ সেন্টেন্স, অ্যানালাইসিস অফ ল্যাঙ্গুয়েজ। যারা আপনাকে অ্যানালাইসিস করে শিখাবে, আপনি সেখান থেকে কিছু শিখতে পারবেন। অ্যানালাইসিস না করে আমি যদি এটা স্কিপ করে চলে যাই, আমি কিন্তু চলে যেতে পারি, আমার অল্প সময়ে পড়ানো হয়ে যাবে। কিন্তু এটা যদি আমি ভেঙে ভেঙে না দেখাই দেই, এর ভিতরে না যাই, আপনি কখনো বুঝতে পারবেন না। তো বলছে বিউটিফুল, এর নাউনটা করলাম বিউটি, সৌন্দর্য। দ্য গার্ল হ্যাজ বিউটি, বালিকার সৌন্দর্য রয়েছে, মেয়েটির সৌন্দর্য রয়েছে। এইটাকে যদি আমি অ্যাডভার্ব করি, আমরা সবাই একটা সাধারণ নিয়ম জানি যে নাউনের পরে এলয় যোগ করলে অ্যাডভার্ব হয়ে যায়। বিউটি, বিউটিফুল্লি, বিউটিফুল্লি। আর এইটাকে যদি আমি ভার্ব করি, তখন কি হবে? বিউটি, বিউটিফুল, বিউটিফুল্লি। আরেকটা রয়েছে বিউটিফাই, বিউটিফাই। বিউটিফাই শব্দের অর্থ হচ্ছে সুন্দর করা। আমি আমার রুমটা সুন্দর করে সাজিয়েছি। আই হ্যাভ বিউটিফাইড মাই রুম ওয়েল, আই হ্যাভ ডেকোরেটেড মাই রুম ওয়েল। তো এখানে বিউটিফাইড বললাম কেন? বিউটিফাইড, সুন্দর করেছে। আই হ্যাভ, হ্যাভ, হ্যাড, এই তিনটার পরে ভার্বের ভি থ্রি বসবে। প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা সেন্টেন্সের কিছু কিওয়ার্ড থাকে। আমি সারাক্ষণ যে ক্লাসটা নিচ্ছি, এখানে একটা সেন্টেন্স আপনারা একটু নোটবুকে লিখে রাখবেন। হ্যাজ, হ্যাভ, হ্যাড, তিনটা কথা বলেছি, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স এবং ফিউচার পারফেক্ট টেন্স। এরপর কিন্তু ভার্বের ভি থ্রি যোগ করতে হয়। কি দিতে হবে? ভার্বের ভি থ্রি দিতে হবে। হ্যাঁ, তো বললাম যে আমরা পোলাও, রোস্ট এবং বিরিয়ানি রান্না করেছিলাম। আচ্ছা, তো এই বাক্যটা দেখেন, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। রাজু বলছে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন? আমি বললাম এটা ছিল, আচ্ছা রাজু বলছে কোন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিলে? মিনা বলছে আমার এক ভাই কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি করেছিল এবং আমি একটা গান গেয়েছিলাম। রাজু বলছে তোমরা কখন বাড়ি ফিরেছিলে? মিনা বলছে আমরা সন্ধ্যা 6টার দিকে আবার ট্রেনে করে ঢাকায় ফিরেছিলাম। হুম। আচ্ছা, রাজু বলছে আগামীকাল তুমি কি আমার সঙ্গে দেখা করতে যাবে? তো দেখেন এই বাক্যগুলো এখান থেকে একটু যদি আমরা পড়ি। রিস্ট ফিনিশড আওয়ার ব্রেকফাস্ট, উই ডিড নট টেক এনি কুক উইথ আস, টু অফ আওয়ার ক্লাসমেটস রানা এন্ড খামাল টুক দ্য চার্জ অফ কুকিং, সোহেল অ্যান্ড আই। কি বলছে? সোহেল অ্যান্ড আই ডাগ, ডিগ মানে হচ্ছে খনন করা, ডি আই জি, ডিগ এর ভি টু হচ্ছে ডাগ। সোহেল অ্যান্ড আই ডাগ আ স্মল হোল, হোল মানে হচ্ছে গর্ত, টু মেক এ টেম্পোরারি কুকার। কি বলছে? to make a temporary cooker. We all started helping Kamal and Rana and Kamal. Some of our friends fetched water from nearby resources. অর্থাৎ আমার কিছু বন্ধুরা নিকটবর্তী উৎস থেকে তারা পানি নিয়ে আসলো। Others helped to prepare onion, garlic and spices. At about past 30 p.m., the dishes was ready. Everyone felt quite hungry, so I started serving the prepared food. There were potato, roast, toast, beef, salad, and etc. We finished our feast. We finished our feast. Feast মানে হচ্ছে ভোজন অর্থাৎ খাওয়া দাওয়া। We finished our feast. আমরা আমাদের খাওয়া শেষ করেছিলাম and retired to rest about the half an hour.
One of our friends recited a great poem of জীবনানন্দ দাশ। আমাদের এক বন্ধু সে জীবনানন্দ দাশের একটা বিখ্যাত কবিতা আবৃত্তি করেছিল। দেখেন রিসাইটেড, রিসাইট মানে আবৃত্তি করা, আর রিসাইটেড অর্থ হচ্ছে আবৃত্তি করেছিল। এটাকে যদি ফিউচার টেন্সে বলি তখন কি হবে? উইল রিসাইট, উইল রিসাইট। রিপন প্রেজেন্টেড আ জোক অন এ ভোরাসিয়াস ইটার। আমাদের একজন বন্ধু রিপন, সে একজন বিখ্যাত খাদক সম্পর্কে একটা গল্প বলেছিল, জোক বলেছিল, একটা কৌতুক করেছিল। সুমন হু ইজ আ গুড সিঙ্গার প্রেজেন্টেড টু সংস অফ কাজী নজরুল ইসলাম। অর্থাৎ সুমন আমাদের এক বন্ধু, সে কাজী নজরুল ইসলামের দুইটা সঙ্গীত উপস্থাপনা করেছিল। উই স্টার্টেড হোম, উই স্টার্টেড ফর হোম at 5 p.m. আফটার টেকিং আওয়ার টি। অর্থাৎ চা খাওয়ার পর বিকাল 5টায় আমরা বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। উই এনজয়েড দ্য পিকনিক। আবারও লক্ষ্য করব, উই এনজয়েড, উই এনজয়েড দ্য পিকনিক মোস্ট অ্যান্ড ইট ইজ রিয়েলি আ মেমোরেবল ডে ফর মি। এটা ছিল আমার জন্য সত্যিই একটা এনজয়েবল, উপভোগ্য এবং স্মরণীয় ভ্রমণ। দেখেন খুব সহজ সেন্টেন্স দিয়ে এই বাক্যগুলো তৈরি করেছে। আ পিকনিক আই এনজয়েড। আগে প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে। প্রশ্নটা কি রয়েছে? হোয়েন ডিড ইউ গো অন এ পিকনিক? কখন আপনি ভ্রমণে গিয়েছিলেন, পিকনিকে গিয়েছিলেন? হোয়ার ডিড ইউ গো? হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়, আপনি কোথায় গিয়েছিলেন? হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং? একটা বিষয় মনে রাখতে হবে, প্রশ্ন যদি পাস্ট টেন্সে থাকে উত্তরও আমাকে পাস্ট টেন্সে দিতে হবে। হোয়ার ডিড ইউ গো? আপনি কোথায় গিয়েছিলেন? বলতে হবে আমি সিলেট গিয়েছিলাম, আমি কক্সবাজার গিয়েছিলাম, আমি কুয়াকাটায় গিয়েছিলাম। উই ওয়েন্ট কক্সবাজার, উই ওয়েন্ট টু কক্সবাজার সি বিচ, উই ওয়েন্ট টু কুয়াকাটা সি বিচ, উই ওয়েন্ট টু সিলেট। হোয়াট ডিড ইউ ডু আফটার রিচিং দ্য পোস্ট স্পট? এই স্পটে যাওয়ার পর কি কি করেছিলেন? তাহলে আমার প্রশ্ন যদি পাস্ট টেন্স থাকে উত্তর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে, প্রশ্ন যদি প্রেজেন্ট টেন্সে থাকে উত্তরটাও প্রেজেন্ট টেন্স ব্যবহার করে দিতে হবে। তো নেক্সট ক্লাসে পিকনিক আই এনজয়েড এটা না দিয়ে আমি যদি বলি হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে অ্যাট ইউর হোম, হোমওয়ার্ক সম্পর্কে বলতে হবে। যে গতকাল, আমি ধরে নিলাম গতকাল আপনার উইকেন্ড, ছুটির দিন ছিল, এই ছুটির দিনে আপনি বাসায় কি কি কাজ করেছিলেন, এটা পাস্ট ফর্ম ব্যবহার করে আপনাকে উপস্থাপন করতে হবে। আবার এটাকে যদি আমি বলি হোয়াট উইল ইউ ডু, হোয়াট উইল ইউ ডু টুমরো? আপনি আগামীকাল কি করবেন, আপনি আগামীকাল কি করবেন? তাহলে এখানে কিন্তু আমাকে ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের ভি অন প্লাস অবজেক্ট। আই উইল ডু, আই উইল গো, আই উইল পারফর্ম, অর্থাৎ সব কাজগুলো আমাকে ফিউচার টেন্সে বোঝাতে হবে। তো এর জন্য দেখেন আমরা টেন্সটা দেখতেছিলাম, তো প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা একটু ফিউচার টেন্সটা দেখব। ফিউচার শব্দের অর্থ হচ্ছে ভবিষ্যৎকাল, যে সময়টা এখনো এসে পারেনি, অনাগত, দ্যাট ইজ কল্ড ফিউচার টেন্স। সেটাকে কি বলা হয়? ভবিষ্যৎকাল। দেখেন বলা হচ্ছে দ্য টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি ফিউচার ইভেন্ট ইজ কল্ড ফিউচার টেন্স। দ্য টেন্স দ্যাট এক্সপ্রেসেস এনি ফিউচার ইভেন্ট ইজ কল্ড ফিউচার টেন্স। এক্সাম্পল যদি দেখি, আমি এই কাজটি করব, সে অফিসে যাবে, সে একটি গান গাইবে, মিতা একটা ড্রেস তৈরি করবে। অর্থাৎ মনে রাখতে হবে বাংলা ক্রিয়ার শেষে বে, বি, ব, বে, বি, ব এইটা থাকবে। আমি স্কুলে যাব, সে ভাত খাবে, তারা মাছ ধরবে। দেখেন 12টা টেন্স যদি আমরা একটু মনোযোগ দিয়ে শিখি মাত্র 12 মিনিটে আমরা শিখতে পারি। কিন্তু এই টেন্সে দুঃখের বিষয় কি, আমরা মাসের পর মাস, বছরের পর বছর পড়েও আমরা টেন্সটা ভালোভাবে ধরতে পারি না। এর কারণ কি জানেন? কারণটা হচ্ছে এই টেন্স শিখে আমরা এই টেন্স ব্যবহার করে কথা বলি না, আর টেন্সটা আমরা মনোযোগ দিয়ে শিখি না। আমি ছোট্ট একটা ভার্ব এখানে বেছে নিলাম, গো। এইটা দিয়ে বলবো আই উইল গো, আমি যাব। আই উইল গো, আমি যাব। আমি যেতে থাকবো, আমি যেতে থাকবো। আই উইল বি গোয়িং, কি হবে বলেন? আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো। এখানে আমি কিন্তু অবজেক্ট ব্যবহার করিনি, আমি কোথায় যাব, কিভাবে যাব কিছুই বলিনি। আই গো, সরি, আই উইল গো, আমি যাব। আই উইল বি গোয়িং, আমি যেতে থাকবো, আমি গিয়ে থাকবো। আই উইল হ্যাভ গন, আই উইল হ্যাভ গন, আমি গিয়ে থাকবো। দেখেন সাবজেক্টের পরে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ। তো আমি প্রথমেই বলেছি যে শ্যালের ব্যবহারটা রিসেন্ট গ্রামারে খুবই কম, আমরা সর্বত্র উইল ব্যবহার করব। আই উইল গো, আই উইল বি গোয়িং, আই উইল হ্যাভ গন, আই উইল হ্যাভ গন। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি হবে? আই উইল হ্যাভ বিন গোয়িং। আচ্ছা বুঝতে পারছেন? এটা দেখতে একজন লোক আছে, যাবে নিয়ে আসতে আচ্ছা আচ্ছা। নেবে।
অনেক অনেক ওজন আঙ্কেল। ওয়েট এ বিট। আচ্ছা নিয়ে আসেন, চাবি নিয়েছেন? আচ্ছা। আচ্ছা নেক্সট, তাহলে এখানে আমরা একটা বিষয় খেয়াল করলাম, একটা ভার্ব দিয়ে চারটা টেন্স কমপ্লিট করলাম। আই উইল গো, আই উইল বি গোয়িং, আই উইল হ্যাভ গন, আই উইল হ্যাভ বিন গোয়িং, আই উইল হ্যাভ বিন গোয়িং। বিষয়টা খুবই সহজ, আমাদেরকে শুধু সিস্টেমটা অবলম্বন করতে হবে। আমি গোটাকে পরিবর্তন করে আমি যদি এখানে রাইট নিয়ে আসি, আই উইল রাইট, আই উইল বি রাইটিং, আই উইল হ্যাভ রিটেন। দেখেন এটা রাইটেন বলবো না, কারেক্ট প্রোনাউন্সিয়েশনটা আমাদেরকে শিখতে হবে, রিটেন, রিটেন। আপনি যখন ফরেন কান্ট্রিতে যাবেন, আপনি যদি সঠিক প্রোনাউন্সিয়েশন না করতে পারেন, অনেক সমস্যা আপনাকে ফেস করতে হবে। তো বিষয়টা আমরা কিভাবে দেখলাম, আই উইল রাইট, আই উইল বি রাইটিং, আই উইল হ্যাভ রিটেন, আই উইল হ্যাভ বিন রাইটিং ফর অ্যান আওয়ার। দেখেন আপনারা যারা প্রবাসে রয়েছেন, এই বিষয়টা নিয়ে আমরা ডিসকাস করেছিলাম যে কিভাবে আমরা সহজে সেন্টেন্স তৈরি করতে পারি, হাউ ক্যান উই মেক এ সেন্টেন্স ইজিলি। হুম। আচ্ছা এইবার এই এক্সারসাইজ গুলো একটু করেন তো। দেখেন এখানে বাংলা দিয়েছি, এইগুলো কাইন্ডলি এই 10টা সেন্টেন্সের একটু বাংলা লিখবেন। সময় থাকবে মাত্র 5 মিনিট। ওকে, তাহলে এই বাক্যগুলো আমরা নিশ্চয়ই ট্রান্সলেট করতে পেরেছি। এখন এখান থেকে আমাদের একটা হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কটা একটু দেখবেন। 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। হুম। একটা ভার্ব দিয়ে কিভাবে আমরা 30টা বাক্য করতে পারি, সেই বিষয়টা এখন আমরা একটু দেখব। যে ভার্ব মাত্র একটা, কিন্তু বাক্য হবে 30টা। হুম। 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। এখানে মিনিংটা পরিবর্তন হবে, জাস্ট আমাদের ভার্বটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। 30+ সেন্টেন্সেস প্র্যাকটিস উইথ ওয়ান ভার্ব। একটু ওয়েট করুন প্লিজ। ওকে, হ্যার ইউ ক্যান সি। দেখেন একটা ভার্ব নিয়েছি হচ্ছে গো। এই গো ভার্বটাকে আমরা পরিবর্তন করব। গো থেকে আসবে হচ্ছে ওয়েন্ট। গো থেকে কি আসবে? ওয়েন্ট। তো আমরা সেটাই না গিয়ে আমরা প্রথমে করব, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাই না, আই ডোন্ট গো টু স্কুল। আমি কি স্কুলে যাই? ডু আই গো টু স্কুল? আমি কি স্কুলে যাই না? ডোন্ট আই গো টু স্কুল? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। এটা কি হবে? সে স্কুলে যায়, হি গোস টু স্কুল। সে স্কুলে যায় না, সে স্কুলে যায় না, হি ডাজ নট গো টু স্কুল। প্রথম সেন্টেন্সে যেমন আই এর পরে আই ডু নট দিয়েছি, এখানে সাবজেক্ট পরিবর্তন হয়ে যাওয়ার কারণে হি ডাজ নট। এটা কিভাবে হলো? হি ডাজ নট। কিন্তু সাবজেক্ট যদি আই হতো, আই ডু নট। উই হতো,
উই ডোন্ট। তো হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। সে স্কুলে যায় না, হি ডাজেন্ট গো টু স্কুল। সে কি স্কুলে যায়, ডাজ হি গো টু স্কুল। সে কি স্কুলে যায় না, ডাজেন্ট হি গো টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই ডিড নট গো টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল। কি হবে তাহলে বলেন? আমি কি স্কুলে গিয়েছিলাম, ডিড আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি, ডিডন্ট আই গো টু স্কুল। ডিড নট না বলে আমরা শর্ট ফর্মে বলবো ডিডন্ট। ডিডন্ট, ডিডন্ট আই গো টু স্কুল। আমি কি স্কুলে যাইনি। এরপর কি বলবো, আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব। বিষয়টা খেয়াল করবেন, আমি স্কুলে যাব, আই উইল গো টু স্কুল, ফিউচার টেন্স। আই উইল গো টু স্কুল। আমি স্কুলে যাব না, আই ওয়ন্ট গো টু স্কুল। কি হবে, আই ওয়ন্ট গো টু স্কুল। আমি স্কুলে যাব না। আই ওয়ন্ট, উইল নট বলবো না, আই ওয়ন্ট গো টু স্কুল। হুম। তারপর দেখেন, আই উইল গো টু স্কুল, আই ওয়ন্ট গো টু স্কুল, উইল আই গো টু স্কুল, ওন্ট আই গো টু স্কুল। এই দুইটাতে কিন্তু জিজ্ঞাসাবোধক চিহ্ন দিতে হবে। আই এম গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। 30টা বাক্যে একটা দুইটা না, ভালোভাবে খেয়াল করব। আই এম গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। একটু পরে আমরা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট কন্টিনিউয়াস, তারপর ফিউচার কন্টিনিউয়াস টেন্স দেখবো। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি না, আই এম নট গোয়িং টু স্কুল। আই এম গোয়িং টু স্কুল, আই এম নট গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি, অ্যাম আই গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যাচ্ছি না, অ্যাম আই নট গোয়িং টু স্কুল। তো অ্যাম আই নট, এটাকে বলা যায় এইন্ট আই গো টু স্কুল, এইন্ট আই গোয়িং টু স্কুল, আই ওয়াজ গোয়িং টু স্কুল। ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, আই ওয়াজ নট গোয়িং টু স্কুল। প্রত্যেকটা ভার্বের কিন্তু আমরা গো থেকে চেঞ্জ করতে পারিনি। এই একটা ভার্ব গো দিয়ে আমরা 30টা বাক্য করব। আই ওয়াজ গোয়িং টু স্কুল, ওয়াজ আই গোয়িং টু স্কুল, ওয়াজেন্ট আই গোয়িং টু স্কুল। যেহেতু বাক্যগুলা হচ্ছে ইন্টারোগেটিভ, তো পরে কিন্তু একটা নোট অফ ইন্টারোগেশন, কোয়েশ্চেন মার্ক আমাকে অবশ্যই দিতে হবে। আই উইল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যেতে থাকবো। আমি স্কুলে যেতে থাকবো না, আই ওন্ট বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো, উইল আই বি গোয়িং টু স্কুল। আমি কি স্কুলে যেতে থাকবো না, ওন্ট আই বি গোয়িং টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। কি হবে, আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। আমি স্কুলে যাইনি, আই হ্যাভ নট গন টু স্কুল। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ, হ্যাভ আই গন টু স্কুল। আমি কি স্কুলে গিয়েছি, আমি কি স্কুলে যাইনি, হ্যাভেন্ট আই গন টু স্কুল। হ্যাভেন্ট আই গন টু স্কুল। সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। কি হবে, সে স্কুলে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল। একটা বিষয় খেয়াল করবেন, আমি শুধু সাবজেক্ট পরিবর্তন করেছি। আমি কি করেছি, সাবজেক্ট পরিবর্তন করেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, হ্যাঁ পড়াচ্ছিলাম, আমি মিউট রেখেছি, আপনি বলেন, সমস্যা নেই। হ্যাঁ, কোন ছবিগুলো যেন, কোনগুলো যেন? হ্যাঁ হ্যাঁ, হুম হুম, বুঝতে পারছি। আচ্ছা, তা ওই সৌমেন ভাই তো একটু বরিশাল গেছে 1 সপ্তাহের জন্য, ও তো আসবে হচ্ছে শুক্রবারে। তো আমার কাছে ওই হোয়াটসঅ্যাপে যেগুলো দিছিল আমি দিয়ে দিচ্ছি, আর ওকে আমি বলে দিচ্ছি আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে আইফোন থেকে। হুম 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 হুম। হ্যাঁ, আমার সঙ্গে একটু আগে কথা হয়েছে আঙ্কেল, এখানে আমি বাড়ি থেকে এইমাত্র বাসায় এসে পৌঁছালাম তো। আসার সঙ্গে সঙ্গে আঙ্কেল আমাকে একটু টাচ দিয়েছে যে এই ঘটনা হচ্ছে। তো এটা কেন হচ্ছে, মূলত কি রং করা হচ্ছে দ্বিতীয়বার এই জন্য নাকি বা? হুম হুম, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। না না না, কিন্তু তাই বলে তো এটা তো অমানবিক। ফিরোজ স্যার যতই সে ইয়ে করুক, লিঙ্ক থাকুক, তাই বলে তো আমাদের এরকম একটা ক্ষতি করে দেওয়া তো ঠিক না, আমি মনে করি। অনেক বেশি না, আমাদের মোট গাড়ি কয়টা, 6টা না 4টা, নাকি কয়টা? 6টা, তাহলে 6টায় প্রায় 6 দোকানি 12,
আর হচ্ছে আপনার ওই 3, 13, 14, 15 লাখ টাকা বেশি চলে যাচ্ছে। আঙ্কেল একটু বাইরে গিয়েছে, হ্যাঁ আমি আসলে দেখি রাতে আমি আসি তো, আমি আর আঙ্কেল থাকবানি এখন আমি। আঙ্কেল খুব দুশ্চিন্তা করতেছে, আমিও বুঝতেছি, তো আমি এটা দেখি পরে আপনার সাথে ইয়ে করবো। কিন্তু এটা খুব খারাপ যে আমাদের স্কুল ফান্ড থেকে 15 লক্ষ টাকা বেশি লাগা মানে কি একটা বড় ব্যাপার না আঙ্কেলের? এটা একটা বড় ড্যামারেজ। হ্যাঁ একটু চিন্তা করেন, আমরা সবাই প্রয়োজনে দেখি যদি মিটিং এ বসে কোনো সমাধান আসে। হ্যাঁ, আমিও এসে 5 মিনিট মাত্র কথা বলছি, তারপরে পড়াতে বসে গেছি, তো আঙ্কেল দেখলাম খুব চিন্তিত। মানে ফেসটা দেখে অনেকটা বুঝলাম আমি, এবং আমাকে উনি একটু বলছে যে এই ঘটনা হচ্ছে। তো দেখি আমি রাত্রে কথা বলবেন, আর ছবিগুলো আমি ক্লাসটা শেষ করে হ্যাঁ দিয়ে দিচ্ছি। আর সৌমেনের ফোনে যেগুলো, আমি ওকে ফোন দিয়ে বলে দিচ্ছি আপনাকে পাঠাই দিবে হোয়াটসঅ্যাপে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আমি ক্লাস শেষ করেই আমি আমার গুলো দিচ্ছি, আর ওর ফোনের গুলো মানে ওই আমি আপনাকে পাঠাই দিতে বলতেছি আপনার হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, ধন্যবাদ, হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে আমরা কোন পর্যন্ত ছিলাম? আমরা এখানে দেখলাম যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য, তাই না? যে হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে। সে স্কুলে যায়নি, হি হ্যাজ নট গন টু স্কুল। সে কি স্কুলে গিয়েছে, হ্যাজ ই গন টু স্কুল। সে কি স্কুলে যায়নি, হ্যাজেন্ট ই গন টু স্কুল। তো এই বাক্যগুলো আপনাদের আগামী ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে। তবে এখানে গো ভার্ব নয়, এখানে রাইট, ইট বা অন্যান্য ভার্ব আপনারা ব্যবহার করতে পারবেন। তবে আমি একটা ভার্ব সিলেক্ট করে দিচ্ছি, সেটা হচ্ছে রাইট, WRITE। এই রাইট ভার্বটা দিয়ে আপনাদের এই বাক্যগুলো তৈরি করতে হবে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। দিস ইজ দ্য এন্ড অফ মাই ক্লাস। থ্যাংক ইউ।